এবার এই মুহূর্তে একটা চাঞ্চল্যকর খবর আপনাদেরকে জানিয়ে রাখি, মোবাইলে গেম খেলা নিয়ে বিবাদ ঘিরে হাড়হীন করা ঘটনা মুর্শিদাবাদে। নাবালককে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ 4 বন্ধুর বিরুদ্ধে। গত কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল ওই নাবালক। পরিবারের তরফে করা নিখোঁজ ডায়েরির ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ফারাক্কা ব্যারেজ সংলগ্ন ফিডার ঘাট থেকে উদ্ধার হয় সেই নাবালকের দেহ। এই নিয়ে ডিটেলসে কথা বলবো, আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। আমাদের সঙ্গে রয়েছেন সুমন, আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রঞ্জন ভট্টাচার্য, মনোরোগ বিশেষজ্ঞ। তার সঙ্গেও কথা বলবো। প্রথমে কৌশিকের কাছে যাব, কৌশিকের থেকে জানবো, কৌশিক কি এমন ঘটনা ঘটলো, কেন এত আক্রোশ যে নাবালককে প্রথমে খুন তারপরে তার দেহ পুড়িয়ে দেওয়া হলো? কোথা থেকে এই মনোভাব আসছে? একদমই কোথা থেকে এই মনস্ক আসছে সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং এখানে যে ঘটনা ঘটেছে, যে বন্ধুকে অর্থাৎ পাপাই দাসের প্রথমে ফোন হ্যাকিং করে ফ্রি ফায়ার গেম সেই আইডি নিয়ে নেওয়া, সেই তারপর সেই তাকেই মেরে ফেলার মতো ঘটনা ঘটেছে। তার মায়ের কাছে একবার জানার চেষ্টা করব কি হয়েছিল। তো আইডি হ্যাক করেছিল অনেক আইডি হ্যাক করেছিল। আমাকে বলছে মা আমার আইডি হ্যাক করে নিয়েছে। আমি ওর তো ছোটো ভাই, ছেড়ে দে, মারিস না, কিছু বলিস না। বলছে না আমারটা ঠিক আছে, সব কিছু আমি মিটেই গেছিলো, কিছু আর আমাকে বললো না। ওরা তলে তলে আমার ছেলেরা তো সর্বনাশ করলো, আমি ভাবতে পারিনি। আমার বাড়িতে ছেলেটা সবসময় আসতো, ওর সঙ্গে বসতো, পাপার সাথে গেম খেলতো। সেই ছেলে এত বড় ক্ষতি করবে ভাবতে পারিনি। আইডি হ্যাক করার পরে ওর যত নামে ছিল সব ওরা পাসপোর্ট সব চেঞ্জ করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে, কত কিছু করছে ওরা। আমি জানি না তলে তলে কি করছিল, কেন প্ল্যান করছিল মারার, বুঝতে পারিনি। যেখানে পাপায়ের দেহ উদ্ধার হয়েছে সেখানে তার ফোনটা পাওয়া গেছে পাপায়ের? না, ফোন, ওয়াচম্যান, ঘড়ি কিছুই পাওয়া যায়নি। ওর কিছু পাননি? না। এই যে কে খোঁজ দিয়েছিল যে ঘটনাটা ঘটে? কে খোঁজ দিয়েছে? পুলিশই আমাদেরকে খোঁজ দেওয়া হয়েছিল যে একটা বডি পাওয়া গেছে। কৌশিক, আসবো তোমার কাছে, আসবো। মায়ের বুক ফাটা আর্তনাদ, তার ছেলেকে তার বন্ধুরা নিয়ে গিয়ে এই একটা গেম খেলা নিয়ে তাদের মধ্যে অশান্তি, এবং তারপর তাকে খুনের পর দেহ লোপাটের জন্য, প্রমাণ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়া হয়েছে। রঞ্জন ভট্টাচার্য, মনোরোগ বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জনবাবু, যার খুন হয়েছে তিনি নাবালক, তার বন্ধুরা আমরা এখন অবধি যতটা আশা করতে পারি যে তারাও নাবালকই হবে, কিন্তু তাদের মধ্যে এই মনোভাবটা আসছে কোথা থেকে যে একটা গেম খেলা থেকে, একটা সামান্য বিষয় থেকে এই জিনিসটা এরকম জায়গায় যাচ্ছে যে তাকে খুন করা হচ্ছে, তার দেহ লোপাটের জন্য তাকে পুড়িয়ে ফেলা হচ্ছে? অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনা। সহানুভূতি নয়, প্রয়োজন সমব্যথী হওয়ার। এইটার দুটো আঙ্গিক আছে। একটা হচ্ছে এই ইন্টারনেট অ্যাডিকশন এবং ইন্টারনেট গেমিং যে অ্যাডিকশনটা হওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে যে এই অপরাধ মনস্কতা। প্রথমত এই যে ম্যাসিভলি মাল্টি ইউজার অনলাইন রোল প্লেইং গেম বা MMORPG, যেখানে আমরা ভার্চুয়াল রিয়েলিটির সাথে অগমেন্টেড রিয়েলিটি অ্যাড করছি, এবং তার সাথে এই যে বিভিন্ন খেলাগুলো এসছে, যেমন এই ফ্রি ফায়ারের ক্ষেত্রে এই 2021 সালে সর্বাধিক ডাউনলোডেবল এই গেমটি হয়েছিল 3 মিলিয়ন ইউজার্স। এবার আমাদের এই যে শিশু মনস্কতা বা কৈশোর বয়সে যেটা হয়, এদের ব্রেনটা থেকে একটা মার্সিডিজ বেঞ্জ ইঞ্জিনের মতো, মানে ইঞ্জিনটা খুব অ্যাক্টিভ থাকে, কিন্তু তার ব্রেকটা কিন্তু অতটা ভালো নয়। তাহলে এক্ষেত্রে ব্রেকটা যাচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স, আর ইঞ্জিনটা হচ্ছে লিম্বিক সিস্টেম বা ইমোশনাল সেন্টার। এবং সেক্ষেত্রে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে যখন তার সমবয়স্ক বন্ধুরা তার কাছে যে পাসওয়ার্ডটা চায়, যখন দেয় না, তখন তীব্রভাবে চলে আসে একটা ইম্পালস। এবং এই ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডারের পরিপ্রেক্ষিতে হয়তো তাদের সাথে আরো কোনো মনোরোগ সমস্যা থেকে থাকবে। তার মধ্যে একটা অপোজিশনাল ডিফাইন্ড ডিসঅর্ডার, যাতে হয়তো গুরুজনকে অমান্য করা, তার থেকে একটু স্পেকট্রামটা এগিয়ে গেলে হয় কন্ডাক্ট ডিসঅর্ডার, যখন ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়, এবং সেটা যখন পার্সোনালিটি ট্রেট মানে 18 বছরের পরে এগিয়ে যায়, তখন সেটা পরিণত হয় অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার হিসেবে। এর সাথে দেখা গেছে যে মুড ডিসঅর্ডার মানে ডিপ্রেশন এবং বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, তাছাড়াও সাবস্টেন্স অ্যাবিউজ, অনেক সময় নেশার প্রবণতা, এগুলো থাকতে পারে। কিন্তু তাৎক্ষণিক মুহূর্তে যেহেতু লিম্বিক সিস্টেমটা ওভার অ্যাক্টিভ হয়ে যায়, এবং যখন তার বন্ধু পাসওয়ার্ড দিতে অস্বীকার করে, তখন তাকে চিরতরে সরিয়ে দিতে ওই ক্রিমিনাল মেন্টালিটির যে আঙ্গিকটা উঠে আসে, সেটা কিন্তু আমাদের ভাবতে হবে। রঞ্জনবাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন। দেখুন, একটা সমীক্ষা যেটা বলছে, অর্থাৎ 14 থেকে 18 বছর বয়সী কিশোরীদের মধ্যে ক্রমে এই যে স্মার্টফোনের নেশাটা সেটা বাড়ছে। এই রিপোর্টের দাবি অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশনে। সেই সমীক্ষাটি কি দেখা যাচ্ছে একটু ডিটেলসে বরং জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, সমীক্ষা কি বলছে? দেখো, এই ক্রিমিনাল মানসিকতা কিংবা অন্য মানসিকতার যে কথা ডাক্তারবাবু বললেন, রঞ্জনবাবু, সেটা তো একটা
মানসিকতার পরিচয়, কিন্তু তথ্য কিন্তু ভয়ঙ্কর কথা বলছে। আমি কয়েকটা তথ্য তুলে ধরছি যেটা গতকালই 17 জানুয়ারি প্রকাশ পেয়েছে ASER এর রিপোর্টে। সেখানে পরিষ্কার বলা হচ্ছে আমাদের দেশের 90% 14 থেকে 18 বছর বয়সী কিন্তু একটা স্মার্টফোন ব্যবহার করে। তার মধ্যে 80% পড়ুয়া যারা পড়ছেন তারা স্মার্টফোনটাকে ব্যবহার করেন বিনোদনের জন্য, সেটা ইউটিউবে কোনো মিউজিক ভিডিও দেখা, এন্টারটেনমেন্ট ভিডিও দেখা কিংবা মোবাইলে গেম খেলা। আরও পরিষ্কার করে বলছি, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, তার উত্তরের জেলা কোচবিহার, তাকে ঘিরে কিন্তু সমীক্ষা হয়েছিল এবং সেখানে পরিষ্কার দেখা গিয়েছে যে প্রায় 70% বেশি পড়ুয়া তারা মোবাইলটাকে স্রেফ বিনোদনের জন্য ব্যবহার করেন। এই যে বিনোদনের প্রতি আকর্ষণ, ডিজিটাল ডিভাইডের কথা বারবার কোভিড পিরিয়ডে বলা হচ্ছিল, কিন্তু কোভিড পিরিয়ডের পর মোবাইলের উপর নির্ভরতা বেড়ে গেছে পড়ুয়াদের। খুব পরিষ্কার করে বলছি, গুগল ক্লাসরুম থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ গ্রুপ ইত্যাদির মাধ্যমে পড়াশোনা এখন হয়, কিন্তু সেই পড়াশোনার বদলে মোবাইল ফোনটাকে পড়াশোনার ছুতোয় ছাত্রছাত্রীরা কিন্তু বিনোদন এবং গেমিংয়ের জন্য ব্যবহার করছে। একেবারে গ্রাউন্ড সার্ভে এই কথা বলছে। এরা গুগল ম্যাপ দেখতে জানে না, এরা অ্যালার্ম সেট করতে পারে না, কিন্তু গেম খেলতে পারে, ইউটিউবে ভিডিওস দেখতে পারে। এই যে মানসিকতা, এই যে টেন্ডেন্সি, এই যে ট্রেন্ড, তারই হয়তো আউটকাম এই ঘটনাগুলো, যেগুলো আরও ভবিষ্যতে বাড়বে বলেই মনে করছেন কিন্তু বিশেষজ্ঞরা। এবং তাদের বক্তব্য, যদি এই অ্যাডিকশন কমানো না যায়, সঠিক কাজের প্রতি মোবাইলে অ্যাডিকশন থাকলে অন্য বিষয়, এডুকেশন পারপাসে অ্যাডিকশন কমছে, এন্টারটেনমেন্ট এবং গেমিং অ্যাডিকশন বাড়ছে, যেটা কিন্তু খুবই ক্ষতিকারক। ASER এর রিপোর্ট সেই চাঞ্চল্যকর নথিগুলোই কিন্তু তুলে দিচ্ছে তথ্যের মাধ্যমে। সুমন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। সন্দীপ সেনগুপ্ত, সাইবার বিশেষজ্ঞ, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলি। সন্দীপ বাবু, এই যে ঘটনা ঘটে গিয়েছে, সেখানে একজন নাবালক, তার সঙ্গে ঝামেলা হয়েছিল তার বন্ধুদের মধ্যে একটা গেম খেলা নিয়ে। সেই গেম খেলার ফলে তাকে তারপরে খুন করা হয়, ঝামেলার পরে তাকে খুন করা হয় এবং তার দেহ লোপাটের জন্য তাকে তার দেহটা পুড়িয়ে দেওয়া হয়। নাবালকের মধ্যে এই ধরনের মানসিকতা আসছে একটা গেম খেলাকে কেন্দ্র করে। ওই যে আমরা ছোটবেলায় রচনায় পড়তাম না, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, তাহলে কি বিজ্ঞান, প্রযুক্তি, স্মার্টফোন, গেম, এই সমস্ত দিকের একটা কালো দিকটা হচ্ছে এই সমস্ত দিকটা, যেটা গেম নিয়ে হচ্ছে, গেম খেলা নিয়ে কেন্দ্র করে যেটা হচ্ছে? দেখুন, এটার মধ্যে না দুটো পার্ট আছে। একটা হচ্ছে যে গেমগুলো ম্যাক্সিমাম খুব ভায়োলেন্ট হয়ে গেছে, কারণ সেখানে একজনকে মারা বা কোনো পশু পাখিকে মারা বা কাউকে মারপিট করা, এগুলো একটা ম্যাক্সিমাম অ্যাকশন গেম যদি আপনি দেখেন, সেখানে দেখবেন যে খুনোখুনিটা একটা মানে পার্ট অফ দ্য গেম। এইটা করতে করতে বাচ্চাদের কাছে এটা এতটাই নর্মাল হয়ে যাচ্ছে যে তারা বুঝতে পারছে না যে ভার্চুয়াল ওয়ার্ল্ড আর রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে যে পার্থক্যটা আছে, এই জায়গাটায় একটা বাচ্চার যে মনটা আছে সেইটা কিন্তু খুব একটা ডিফারেন্সিয়েট করতে পারে না। এবং যখন সে কন্টিনিউয়াস দিনের পর দিন একটা খুনোখুনি বা অ্যাকশন গেম খেলার পর যখন রিয়েল ওয়ার্ল্ডে গিয়ে পড়ছে, তখন তার কিন্তু সেই টেন্ডেন্সিটা হয়ে যাচ্ছে যে রিয়েল ওয়ার্ল্ডেও যদি আমাকে কেউ কিছু বাধা দেয়, তাকে কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলতে হবে বা কোনো একটা অ্যাকশন নিতে হবে। এবার আরেকটা পার্ট হচ্ছে এই যে গেমের যে অ্যাডিকশনটা আপনি বলছিলেন, এটার জন্য কিন্তু দায়ী হচ্ছে ফ্যামিলি। কারণ আজকে সমস্ত নিউক্লিয়ার ফ্যামিলিতে বাচ্চারা কিন্তু খুব লোনলি, তাদের সঙ্গে কথা বলার কেউ নেই, তাদের সঙ্গে কিন্তু খেলাধুলা করার কেউ নেই। এবং আগেকার দিনে যেরকম মাঠ থাকতো, বাচ্চারা খেলতে যেত, সেখানেই মারপিট করতো, কিন্তু সেই জায়গাটা কিন্তু আজকে নেই। তার জন্য আজকে বাচ্চাদের সঙ্গে টাইম পাস করার জন্য একমাত্র বিনোদন এবং একমাত্র সঙ্গী হচ্ছে গেম, এবং গেমের উপরে যে সমস্ত বাচ্চারা বসে আছে তারা। এবার থার্ড পার্ট হচ্ছে আজকে গেমে যে খেলাধুলা হচ্ছে, সেখানে কিন্তু শুধু বাচ্চা নেই, সেখানে কিন্তু অনেক বয়স্ক মানুষও বসে আছে এবং বিভিন্ন টুইস্টেড মেন্টালিটি, বিভিন্ন ধরনের ওখানটায় পিডোফিল আছে। তো দিনকে দিন দেখা যাবে যে এই বাচ্চাগুলো একটা বড়দের সঙ্গে বসে এবং তাদের যে সমস্ত কথাবার্তা, সেইগুলো বাচ্চারা খুব তাড়াতাড়ি পিক আপ করে নেয়। সুতরাং যদি বাবা মারা বাচ্চাদের সময় দিতে না পারে, তাদের সঙ্গে যদি সঙ্গ দিতে না পারে, তাহলে কিন্তু গেম অ্যাডিকশন বাড়বে, এই সমস্ত অ্যাকশন গেম বাচ্চারা খেলাধুলা করবে এবং তার রেজাল্টটা কিন্তু আলটিমেটলি রিয়েল ওয়ার্ল্ডে গিয়ে পড়বে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্তের সঙ্গে। রঞ্জনবাবু আমাদের সঙ্গে রয়েছেন, মনোরোগ বিশেষজ্ঞ। রঞ্জনবাবুর সঙ্গে আরও একবার কথা বলবো। রঞ্জনবাবু, আপনিও নিশ্চয়ই শুনলেন, সন্দীপবাবু খুব একটা ভালো পয়েন্ট বললেন যে এই সমস্ত গেমগুলোর সঙ্গে যখন একজন পুরোপুরিভাবে রয়েছে, সারাক্ষণ টাইম স্পেন্ড করছে, অনেকটা টাইম স্পেন্ড করছে এইসব গেমের সঙ্গে, তখন তারা ভার্চুয়াল ওয়ার্ল্ড আর রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছে না। সতর্কতামূলক কী কী পদক্ষেপ করা আবশ্যক?
দেখুন, মার্কস গ্রিফিথ যখন বলেছিলেন যে কিভাবে এই কেমিক্যাল অ্যাডিকশনের মতো বিহেভিয়ারাল অ্যাডিকশনও আসে, প্রথমে একটা আসে স্যালিয়েন্স পয়েন্ট, যখন আমরা আরো বেশি বেশি করে দিতে চাই, গেমস খেলতে চাই। তারপরে আসে মুড অল্টারেটিং। তারপরে হচ্ছে টলারেন্স। টলারেন্স মানে হচ্ছে দুটো জিনিস আমরা বুঝতে পারি। যখন আমরা দেখতে পারি যে যে জিনিসটা ছাড়া মোবাইল আসক্তি এমনটাই চলে যায় যে মোবাইল না পাশে না থাকলে ভীষণ একটা অস্বস্তি হয়, এবং তার সাথে উইথড্রল সিমটমের মতো দেখা যায় যে কতক্ষণে আমরা নিতে চাইছি এই জিনিসটা। এবং এর সাথে আমাদের মনে রাখতে হবে যে এই ইভান গোল্ডবার্গ যখন 1995 সালে প্রথম ইন্টারনেট অ্যাডিকশন নিয়ে প্রথম একটা স্যাট্রিয়াটাল হোক্সে মজা করে বলেছিলেন, তারপর আমরা দেখতে পেয়েছি 29 বছরের মধ্যে কি পরিমাণে ব্যাপকতা এটা তৈরি হয়েছে। যার জন্য প্রয়োজন যেটা সবচেয়ে আগে পিজি মানে প্যারেন্টাল গাইডেন্স। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নতুন যে নির্দেশিকা আছে তাতে বলা হয়েছে যে একটা 2 বছরের নিচের বাচ্চাকে কখনোই আপনি মোবাইল ফোন দেবেন না, একমাত্র দূরাভাষে কোনো ভিডিও কলের জন্য কিছুক্ষণের জন্য গ্র্যান্ড প্যারেন্টসদের সাথে ইন্টারাকশন করার জন্য প্রয়োজন হলে দিতে পারেন। 2 থেকে 10 বছরে আমরা অ্যাডোলেসেন্ট পিরিয়ডের ঠিক আগে মানে প্রি অ্যাডোলেসেন্ট পিরিয়ডে বলি যে আপনি সর্বাধিক 1 ঘন্টার মতো দিতে পারেন, কিন্তু সেটাও পড়াশোনার কাজে। আর যখন এই অ্যাডোলেসেন্ট পিরিয়ড, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা 10 থেকে 19 বছর এই সময়টাকে বলে, সেই সময় সর্বাধিক সারাদিনের 2 ঘন্টার জন্য দিতে পারেন শুধু এডুকেশনাল পারপাসের জন্য। কিন্তু এই যে ইনফোটেনমেন্ট মানে এন্টারটেনমেন্ট এন্ড ইনফরমেশন এবং তার সাথে গেমস গুলোর মধ্যে ফ্রিমিয়াম, ফ্রি হচ্ছে ফ্রি আর প্রিমিয়াম, প্রথমে আপনাকে ফ্রি খেলতে দেবে, তারপরে আপনাকে হায়ার ভার্সন প্রিমিয়ামে আনবে। এটা কিন্তু ধাপে ধাপে তার নেশার যে তীব্রতা সেটাকে আরো ব্যাপকভাবে প্রকট করে তুলবে। তাই আমাদের প্রয়োজন হচ্ছে গাইডেন্স করা এবং সবসময় বন্ধুর মতো মিশতে হয়, কিন্তু বন্ধু কিন্তু কখনো হতে পারবে না। পেরেন্টস শুড বি ফ্রেন্ডলি বাট দে কুড নেভার বিকাম ফ্রেন্ডস। একদমই, গাইডেন্সটা ভীষণভাবে প্রয়োজন, সেটাই বোঝা যাচ্ছে। আপাতত আপনাদের সকলকে ধন্যবাদ।